আসসালামু আলাইকুম। আজ 10 অক্টোবর 2025 শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। অপরাধী 23 সেনাকর্তাকে শাস্তির আওতায় আনায় খুশি হিউম্যান রাইটস ওয়াচ। ইসরায়েল হাজারো বন্দীকে ছাড়লেও ছাড়তে চায় না এক ফিলিস্তিনি। এবার বিস্তারিত। গুম খুনে জড়িত অপরাধী শীর্ষ 23 সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় সেনা সংশ্লিষ্ট সাবেক ব্যক্তিদের কেউ কেউ উষ্মা প্রকাশ করেছেন। এমনকি তারা এ নিয়ে সেনাবাহিনী শক্ত অবস্থান নেওয়ারও পরামর্শ দেন। এ অবস্থায় সেনাবাহিনী এবং সরকারের মধ্যে একটি দূরত্ব তৈরির আশঙ্কা দেখা দেয়। এরকম পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার এবং এর প্রধান ডক্টর ইউনূসের প্রতি দৃঢ় অবস্থান নিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে গুম, গোপন আটক ও নির্যাতনের অভিযোগে গত 9 অক্টোবর 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। আদালতের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলে সন্তোষ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ 23 জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর সংস্থাটি এক প্রতিবেদনে প্রতিক্রিয়া জানায়। এ নিয়ে সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি একটি প্রতিবেদন লেখেন। প্রতিবেদনটির শিরোনাম দেওয়া হয়েছে, ন্যায় বিচারের পথে এক ধাপ এগোলো বাংলাদেশ। প্রতিবেদনের শুরুতে 2017 সালে HRW প্রকাশিত অন্য একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে আনা হয়। বাংলাদেশে গোপনে আটক রাখা ও গুম করা নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছিল উল্লেখ করে HRW বলেছে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সেই প্রতিবেদনকে অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছিলেন। বেশিরভাগ নিখোঁজ ব্যক্তি সম্পর্কে তিনি বলেছিলেন তারা গ্রেপ্তারের হাত থেকে পালিয়ে বেড়ানো অপরাধী, ঋণখেলাপি কিংবা প্রতারক। মীনাক্ষী গাঙ্গুলি বলেন, ওই সময় তার জোর দাবির কারণে আসাদুজ্জামান তদন্তের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত কোনো তদন্ত হয়নি। প্রতিবেদনে বলা হয়, 2009 থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন ও বাক স্বাধীনতায় হস্তক্ষেপের ঘটনা বেড়েছে। সরকার সাধারণত এসব অভিযোগ অস্বীকার করেছে বা মিথ্যা আশ্বাস দিয়েছে। 2024 সালের আগস্টে 3 সপ্তাহের টানা আন্দোলনে প্রায় 1400 জন নিহত হন এবং হাসিনা সরকারের পতন ঘটে। পরে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। গুমের ঘটনা তদন্তে একটি কমিশন গঠন করা হয়, যেখানে 1850টিরও বেশি অভিযোগ জমা পড়ে। তদন্তে দেখা যায় 3 শতাধিক ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নিহত হয়েছেন বলে ধারণা করা হয়। কমিশন সম্প্রতি আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে, যাতে গুম ও নির্যাতনের ভয়াবহ বিবরণ তুলে ধরা হয়েছে। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ আমলের এসব গুমের ঘটনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নেয়। গতকাল শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান সহ 28 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে ট্রাইব্যুনাল। মীনাক্ষী বলেন, অভিযোগ ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন সেই সব পরিবারের সদস্যরা যাদের ঘটনা আমরা নথিভুক্ত করেছিলাম। তাদের মধ্যে একজন হলেন মীর আহমদ বিন কাসেম। 2016 সালে নিখোঁজ হওয়ার মাত্র কয়েকদিন আগে তিনি আমাকে উদ্বেগ জানিয়ে চিঠি লিখেছিলেন। তাকে সামরিক গোয়েন্দা সংস্থার গোপন আটক কেন্দ্রে 8 বছর আটকে রাখা হয়। হাসিনার সরকারের পতনের পরই তিনি মুক্তি পান। ওই প্রতিবেদনে মীনাক্ষী আরও বলেন, অভিযুক্তদের বিচার বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। তবে সুষ্ঠু বিচারের মানদণ্ড নিশ্চিত করা এবং মৃত্যুদণ্ডের ব্যবহার নিয়ে এখনও উদ্বেগ রয়ে গেছে। জাতিসংঘ বিশ্বব্যাপী 9টি শান্তিরক্ষা মিশনে আগামী কয়েক মাসে শান্তিরক্ষা বাহিনীর প্রায় 1/4 বা 25% হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত অর্থের ঘাটতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রয়েছে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ তহবিলের অনিশ্চয়তা। জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম পরিচয় প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি জানিয়েছেন। আর জাতিসংঘের এই সিদ্ধান্ত কার্যকর হলে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশও। ওই কর্মকর্তা জানান, মোট প্রায় 25% শান্তিরক্ষী সৈন্য ও পুলিশকে তাদের সরঞ্জাম সহ প্রত্যাহার করা হবে।
পাশাপাশি এসব মিশনে কাজ করা অনেক বেসামরিক কর্মীও এর আওতায় পড়বেন। ফলে 13 থেকে 14,000 সৈন্য ও পুলিশ এবং উল্লেখযোগ্য বেসামরিক কর্মী এই ছাঁটাইয়ের আওতায় আসবেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বড় তহবিলদাতা হল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র মোট তহবিলের 26% বেশি দান করে। চীন দ্বিতীয় বৃহত্তম তহবিলদাতা, প্রায় 24% দান করে। এই অর্থ প্রদান স্বেচ্ছাসেবী নয় এবং নির্ধারিত। তবে যুক্তরাষ্ট্রের এরই মধ্যে $1.5 বিলিয়ন বকেয়া পড়েছে। নতুন বকেয়া যোগ হওয়ায় বর্তমানে মোট বকেয়ার পরিমাণ $2.8 বিলিয়ন বেশি। জাতিসংঘ সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র শিগগির $680 মিলিয়ন পরিশোধের পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের জাতিসংঘ মিশন এখনও এ বিষয়ে মন্তব্য করেনি। গত আগস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে 2024 ও 2025 সালের জন্য বরাদ্দ করা প্রায় $800 মিলিয়ন শান্তিরক্ষা তহবিল বাতিল করেন। এছাড়া হোয়াইট হাউসের বাজেট অফিস 2026 সালের জন্য জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের তহবিল বাতিলের প্রস্তাব করেছে। প্রস্তাবের পেছনে কারণ হিসেবে মালি, লেবানন ও কঙ্গো প্রজাতন্ত্রে অভিযানের ব্যর্থতাকে উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই শান্তিরক্ষা অভিযানের কার্যকারিতা ও শান্তি রক্ষার প্রভাবকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। সমালোচকরা যুক্তরাষ্ট্রের একপক্ষীয় সিদ্ধান্তকে বিশ্বব্যাপী শান্তিরক্ষার উদ্যোগে একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন। এদিকে জাতিসংঘের এই সিদ্ধান্ত কার্যকর হলে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা ও পুলিশ সদস্য মোতায়েনের ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে প্রথম স্থানে ছিল নেপাল। এ সময়ে মিশনে নেপালের মোট শান্তিরক্ষী ছিল 601 নারী সহ 5,350 জন। দ্বিতীয় অবস্থানে ছিল রুয়ান্ডা। দেশটির 660 নারী সহ 5,237 জন শান্তিরক্ষী নিয়োজিত ছিলেন। বাংলাদেশের অবস্থান 447 নারী সহ 5,230 জন শান্তিরক্ষী নিয়ে তৃতীয়। 1988 সালে ইরাক ইরানে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশ নেওয়া শুরু। এরপর 37 বছরে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বাস্তবায়নের এক গর্বিত অংশীদারে পরিণত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী এই মিশনে দায়িত্ব পালন করছে 1993 সাল থেকে। বাংলাদেশের পুলিশ সদস্যরা এই মিশনে অংশ নিচ্ছেন 1989 সাল থেকে। ওই বছর নামিবিয়া মিশনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ জাতিসংঘ পরিবারের সদস্য হয়। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সংযুক্ত আরব আমিরাতে আটককৃত 25 জন বন্দীর মুক্তির বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কূটনৈতিক ও আইনি প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আটককৃতদের মধ্যে 188 জন দেশে ফিরে এসেছেন। আটককৃত অবশিষ্ট বন্দীদের মুক্তির ব্যাপারে সরকার দৃঢ়ভাবে আশাবাদী। অবশিষ্ট বন্দীদের মুক্তির জন্য এবছরের 22 এপ্রিল আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি তালিকা প্রেরণ করে তাদের মুক্তির ব্যাপারে সহযোগিতা চাওয়া হয়। মুক্তি প্রক্রিয়ায় সন্তোষজনক গতি আনার লক্ষ্যে মে মাসে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক সভায় বিষয়টি উত্থাপন করেন এবং ইতোপূর্বে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানে মুক্তি পাওয়া 188 ব্যক্তির ন্যায় বর্তমানে আটককৃতদের মুক্তির বিষয়ে আলোচনা করেন। এরপরও অগ্রগতি দৃশ্যমান না হওয়ায় 1 জুলাই দূতাবাস থেকে আরেকটি নোট ভার্বালের মাধ্যমে বন্দীদের মুক্তির বিষয়ে কনসুলার অ্যাক্সেস চাওয়া হয়। গত 8 জুলাই তাদের মুক্তির বিষয়টি ত্বরান্বিত করার লক্ষ্যে হামদান আল কাবি নামক এক ল ফার্মকে নিযুক্ত করা হয় এবং প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। নিযুক্ত ল ফার্ম গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে জানায় যে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে স্টেট সিকিউরিটি সম্পর্কিত মামলা থাকায় আইনি পদক্ষেপ সহ সময় সাপেক্ষ এবং রাষ্ট্রীয় বিভিন্ন আনুষ্ঠানিকতা অনুসরণ করে তা সম্পন্ন করতে হবে। এ বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে মর্মে উক্ত ল ফার্ম দূতাবাসকে সময়ে সময়ে অবহিত করছে। গত 7 আগস্ট সে দেশের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের বাংলাদেশ রাষ্ট্রদূতের বৈঠককালে 25 জন বন্দীর তালিকা সহ ইতোপূর্বে সকল যোগাযোগের তথ্য সম্বলিত হার্ড কপি হস্তান্তর করেন।
এরই ধারাবাহিকতায় গত 22 সেপ্টেম্বর 2025 তারিখে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হতে উক্ত 25 জনের পাসপোর্ট কপি ও ভিসা নম্বর দূতাবাসের কাছে চাওয়া হয়। দূতাবাস অত্যন্ত দ্রুততার সঙ্গে সকলের সঙ্গে যোগাযোগ করে গত 30 সেপ্টেম্বর 2025 তারিখ চাহিত সকল তথ্য নোট ভার্বাল আকারে প্রেরণ করে। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। ইদানিংকালে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে টাকা চেয়ে প্রতারণার অনেক ঘটনা ঘটছে। ধরুন, যার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ দেয়া হচ্ছে তিনি আপনার খুব পরিচিত। তার এরকম একটা মেসেজ পেলেন যে আমি খুব বিপদে পড়েছি, এই মুহূর্তে আমার 10,000 টাকা প্রয়োজন, তুমি বিকাশ করো। সাথে সাথে কি আপনি বিকাশ করবেন? না, এটা ভুল হবে। আপনি কি করবেন? আপনি তাকে পাল্টা মেসেজ দিয়ে বলবেন যে আপনার নাম্বারটি দিন, আমি এখনই কথা বলছি, কথা বলে এরপর টাকা পাঠাবো। যদি ওই প্রান্তে প্রতারক থাকে তাহলে দেখবেন আপনার সঙ্গে আর চ্যাটিং করছে না। এর মধ্য দিয়ে আপনি প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন। সবাই সচেতন থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। এবার দেশের বাইরের খবর। আফগান তালেবান নেতা তথা সে দেশের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি 6 দিনের ভারত সফরে রয়েছেন। এর মাঝেই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। বৃহস্পতিবার রাত 10টার আগে বিস্ফোরণ হয়। যদিও তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে এবং চিন্তার কোনো কারণ নেই। এক্সে একটি পোস্টে মুজাহিদ বলেছেন যে কাবুল শহরে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিষয়টি নিয়ে এখনই চিন্তার কোনো কারণ নেই, সবকিছু ঠিকঠাক আছে, ঘটনার তদন্ত চলছে। এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির রিপোর্ট পাওয়া যায়নি। মুজাহিদের পোস্টে বলা হয়েছে শুধুমাত্র একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যদিও কাবুল ট্রিবিউনের একটি প্রতিবেদনে বেশ কয়েকজন বাসিন্দার বরাত দিয়ে বলা হয়েছে যে কাবুল বিমানবন্দরের কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণ ও এর পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। অন্য একটি স্থানীয় সংবাদ আউটলেট আমুয়ের একটি প্রতিবেদন অনুসারে প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে কাবুলে অন্তত 2টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং একটি বিমান উড়ে যাওয়ার শব্দ শোনা গেছে। আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী তালেবানের আমির খান মুত্তাকির ভারত সফরের মধ্যেই এই বিস্ফোরণ ঘটল। মুত্তাকিকে ভারতে স্বাগত জানিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্সে লিখেছেন, আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ইস্যুতে তার সাথে আলোচনার জন্য উন্মুখ। 2021 সালের আগস্টে কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে তালেবান নেতৃত্বাধীন সরকারের ভারতে এটি প্রথম মন্ত্রী পর্যায়ের সফর। আফগান মন্ত্রী 16 অক্টোবর পর্যন্ত ভারতে থাকবেন বলে আশা করা হচ্ছে। গাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে বন্দি বিনিময়ের চুক্তিতে রাজি হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন। তবে এই চুক্তির আওতায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিলেও একজন বন্দীকে মুক্তির তালিকায় রাখেনি ইসরায়েল। তিনি মারওয়ান বারঘুতি, যাকে ফিলিস্তিনিরা নিজেদের নেলসন ম্যান্ডেলা বলে আখ্যা দেন। এক সংবাদ সম্মেলনে ইসরায়েল সরকারের মুখপাত্র শোস বেদ্রোসিয়ান বলেন, এই বন্দি বিনিময়ের অংশ হবেন না মারওয়ান বারঘুতি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন হওয়া এই চুক্তি অনুযায়ী গাজায় আটক ইসরায়েলি নাগরিকদের মুক্তির বিনিময়ে ইসরায়েল প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেবে। এর মধ্যে 1700 জন পুরুষ, বাকিরা নারী ও শিশু। 1959 সালে পশ্চিম তীরের রামাল্লায় কোবারা গ্রামে জন্ম নেওয়া বারঘুতি ফাতাহ দলের শীর্ষ নেতা এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের অন্যতম মুখ্য সংগঠক। 2002 সালে ইসরায়েলি বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং পরের বছর 5টি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। 2000 থেকে 2005 সালের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় ইন্তিফাদায় তিনি ছিলেন ফিলিস্তিনি প্রতিরোধের প্রধান কণ্ঠস্বর। এখনও কারাগারে থেকেও তার জনপ্রিয়তা এতটাই প্রবল, জনমত জরিপে দেখা গেছে বারঘুতিকে মুক্তি দেওয়া হলে তিনি ফিলিস্তিনের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী। কূটনৈতিক সূত্র জানিয়েছে কাতার ও মিশর সহ কয়েকটি দেশ বারঘুতির মুক্তি নিশ্চিত করতে তৎপর ছিল। কাতারের আমির শেখ তামিম বিন হামান আল থানি এবং মিশরের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল হাসান মাহমুদ রশাদ ব্যক্তিগতভাবে এই বিষয়ে আলোচনায় যুক্ত ছিলেন। তবে তেল আবিব স্পষ্ট জানিয়ে দিয়েছে বারঘুতির মুক্তি কোনোভাবেই সম্ভব নয়। ইসরায়েলি কর্মকর্তাদের মতে তিনি শুধু একজন বন্দী নন, বরং ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক, আর তাকে মুক্তি দিলে ফিলিস্তিনিদের আন্দোলন নতুন গতি পেতে পারে। ইসরায়েলের এই অবস্থান ফিলিস্তিনি সমাজে গভীর হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন বারঘুতিকে বাদ দিয়ে কোনো বন্দি বিনিময় চুক্তি প্রকৃত অর্থে পূর্ণাঙ্গ হতে পারে না, কারণ তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ফিলিস্তিনের প্রতিরোধ, আত্মত্যাগ ও স্বাধীনতার প্রতীক।
শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।